মুত্তালিব চারপাশ দেখে ঢোক গিললেন। তার চোরা চাহনি। তিনি আতঙ্কিত, কিন্তু তার রিদওয়ানের সামনে প্রকাশ করতে নারাজ। তিনি রিদওয়ানকে আশ্বস্ত করলেন, কোনো ভুল হইব না, কাম সাইরাই আমি আইতাছি। সকালে আপনি আপনার টাকা পেয়ে যাবেন, বলল রিদওয়ান। মুত্তালিব হাসি বিনিময় করলেন। তারপর মাফলার দিয়ে মুখ ঢেকে অন্ধকার পথে বেরিয়ে পড়েন। মুত্তালিবের পা বারবার ফসকে যাচ্ছে। তিনি ভয় পাচ্ছেন, যদি কেউ টের পেয়ে যায় তখন কি হবে। তিনি ঘামছেন, হাতও কাঁপছে। পথে এক দুজন লোকের সাক্ষাৎ পেয়ে তিনি নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলেন। তিনি জানেন না কার লাশ নিয়ে তিনি পথ পাড়ি দিচ্ছেন। বারবার মনে হচ্ছে বস্তার ভেতর থেকে লাশটি বেরিয়ে এসে তার গলা চেপে ধরবে, রক্ত চুষে খাবে। চিরচেনা পথ ঘাটকে তার পরিত্যক্ত মনে হচ্ছে। নিজের নিঃশ্বাসের শব্দে নিজেই উৎকর্ণ হয়ে উঠছেন বারবার। আটপাড়া ছেড়ে নোয়াপাড়ায় আসেন। রাস্তার দুই ধারে গাছগাছালি, তারপর যত দূর চোখ যায় বিস্তীর্ণ ক্ষেত। তিনি হাঁপিয়ে উঠেছেন, ভয়ে বুকে চাপ অনুভব করছেন। আজমপুর যেতে পথে থানা পড়ে। থানার সামনে দিয়ে তিনি কি করে যাবেন যদি কেউ বুঝে যায়? এই চিন্তায় রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম। ভয়ে রক্ত হিম হয়ে গেছে। তিনি ক্লান্ত হয়ে গাড়ি থামালেন। মিনিট ছয়েক পথের ধারে বসে বিড়ি ফুঁকলেন। ভয় কিছুতেই কাটছে না। বুকের ভেতর একটা যন্ত্রণা শুরু হয়েছে। টাকার লোভে এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হয়নি। তিনি ভাবলেন, ও বাড়িতে তো এই কাজ করার জন্য অনেক মানুষ আছে, তাকেই কেন এই কাজ দেওয়া হলো? এই লাশের সাথে কি কোনো বড় বিপদ জড়িত? মুত্তালিবের লাশের মুখ দেখার কৌতূহল জাগলো। তিনি চারদিক দেখে বস্তার মুখ খুললেন। বেরিয়ে আসে চেনা শ্যামবর্ণের মুখখানা, গলায় ঘাড়ো দাগ, চোখে মুখে আঁচড়। মুত্তালিব ভয়ে কান্না করে দিলেন। এই মেয়েটাকে তিনি সন্ধ্যাবেলায় দেখেছেন জলজ্যান্ত, এখন মৃত। তিনি বুকে হাত দিয়ে বসে পড়েন। বাতাস ও পাতার ঘর্ষণের সৃষ্ট শব্দে তিনি চমকে ওঠেন। প্রস্রাবের বেগ বেড়ে যায়। চোখের পলকে লুঙ্গি ভিজে যায়। তিনি নিজের কাজে নিজে লজ্জিত হন। লজ্জা ভয় সব মিলিয়ে মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। আজমপুর যেতে আরও 2 ঘন্টা লাগবে। এতক্ষণ তিনি এই লাশ নিয়ে কিছুতেই বেঁচে থাকতে পারবেন না। মুত্তালিব দ্রুত বস্তার মুখ বেঁধে ফেলেন। আর একটু এগিয়ে নোয়াপাড়ায় শেষ মাথায় পৌঁছালেন। সেখানে ক্ষেতের পাশে ঘন ঝোপঝাড় রয়েছে। এখানে সহজে কারুর আসার কথা নয়। ঝোপঝাড়ের ভেতর ছন বিছিয়ে সেখানে বস্তাটি রাখলেন। তারপর বস্তার উপর আরও ছন দিয়ে দ্রুত জায়গা ছাড়লেন। সকাল 9টা বাজে। পূর্ণার হদিশ মিলেনি। পূর্ণা লাপাত্তা, এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। প্রেমা ঘরে বসে কান্নাকাটি করছে। মৃদুলও আসেনি। বাসন্তী ও প্রান্ত এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তাদের সাথে আরও কয়েকজন রয়েছে। সবাই মিলে পূর্ণাকে খুঁজছে। পদ্মজার নানার বাড়ির মানুষজন বলতে পদ্মজার নানু আর প্রতিবন্ধী হিমেল বেঁচে আছে। তারা দুজনেই অনেক দিন ধরে পদ্মজার খালার বাড়ি ঢাকাতে আছে। গ্রামে কাছের আত্মীয় বলতে আর কেউ নেই। হাওলাদার বাড়িতে তো পূর্ণা নেই। পদ্মজা মগার কাছে যখন শুনল পূর্ণা আমিরের সাথে দেখা করতে গিয়েছিল, তাৎক্ষণিক পদ্মজা আমিরকে খুঁজে। সে পাতাল ঘরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু চাবি না থাকার কারণে যেতে পারেনি। চিন্তায় তার মাথা ব্যথা উঠে গেছে। মজিদ গ্রামের বাইরে ছিলেন। তিনি ভোররাতে ফিরেছেন। রিদওয়ান ঘরে বেঘোরে ঘুমিয়েছে। দুজনের মধ্যে কারো বিরুদ্ধে শক্ত প্রমাণ নেই। তবে পদ্মজার সন্দেহের তালিকায় দুজনেই রয়েছে। বাকি রইল খলিল আর আমির হাওলাদার। তারা দুজন রাত থেকে চোখের বাইরে আছে। দুজনের সাথে মুখোমুখি হতে হবে। পদ্মজার ধারণা পূর্ণা বন্দী হয়েছে। তাকে ভয় দেখানোর জন্য এরা পূর্ণাকে বন্দী করেছে। পদ্মজা সরাসরি মজিদ এবং রিদওয়ানকে সকালে প্রশ্ন করেছে। দুজনই উত্তর দিয়েছে তারা জানে না। এখন আমিরের সাথে সাক্ষাৎ হলেই নিশ্চিত হওয়া যাবে। বেলা 9:30টায় আমিরের দেখা মিলল। তার পরনে ঢিলা সাদা রঙের পায়জামা আর ফতুয়া, অনেক পুরনো কাপড়। হাঁটার তালে ফতুয়া দুলছে। সে সোজা আলোক ঘরে আসে। মগার হাতে একটা নীলখাম আর একটা ছোট কাগজ ধরিয়ে দিয়ে বলল, এই কাগজে আলমগীর ভাইয়ার ঠিকানা আছে। ঠিকানায় এই খাম পৌঁছে দিবি। মগা বাধ্যের মতো মাথা নাড়ালো। যে ঠিকানা লেখা আছে সেই ঠিকানায় পৌঁছাতে মগার 16 ঘন্টা লাগবে। আমির চারপাশ দেখে বলল, মরে গেলেও এই খাম অন্য কারো হাতে দিবি না।
দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রওনা হবি। আচ্ছা। আমির ঘুরে দাঁড়ায় চলে যেতে। তখন মগা ডাকলো, ভাই। আমির তাকালো। মগা বলল, পূর্ণায় রাইতে তোমার লগে দেখা করতে আইছিল না? আমির চোখ ছোট ছোট করে ফেলল। বলল, না তো, কেন? মগা উসখুস হয়ে বলল, পূর্ণারে খুঁজা পাইতেছে না কাইল থাইকা। আমির সোজা হয়ে দাঁড়ায়। সে মগাকে কিছু একটা বলতে যাচ্ছিল, তখন সেখানে উপস্থিত হয় পদ্মজা। পদ্মজা আমিরের উদ্দেশ্যে বলল, আমাকে নিজের দাসী বানাতে আমার বোনকে পথ করেছেন আপনি? পূর্ণা কোথায়? পদ্মজার কণ্ঠে তেজের আঁচ পাওয়া যায়। সে রাগান্বিত। আমির আশ্চর্য হয়ে গেল। সে পাল্টা প্রশ্ন করল, আমি কি করে জানবো? পূর্ণা তোমার কাছে গিয়েছিল না? মগা বলল, ভাই, পূর্ণারে নিয়া বাড়ির যাইতাছিলাম। তখন পূর্ণায় পথে থাইমা কইল, তোমার লগে দেখা করব, পরে তুমি নাকি হেরে বাড়ির দিয়ে আইবা। আমির একবার পদ্মজাকে দেখল, তারপর মগার দিকে তাকিয়ে প্রশ্ন করল, তারপর এই বাড়িতে আসছিল? আইছিল মনে কয়। তুই কোথায় ছিলি? মগা মাথা নত করে বলল, বাজারে। আমির চিন্তায় পড়ে যায়। সে পদ্মজার দিকে তাকিয়ে বলল, আমার সাথে তো পূর্ণার দেখা হয়নি। মগা, তুই পূর্ণাকে নিজ চোখে দেখেছিস এই বাড়িতে ঢুকতে? মগা না সূচক মাথা নাড়ালো। আমি দ্রুত গেটের দারোয়ান মুত্তালিবের কাছে যায়। মুত্তালিব পদ্মজাকে দেখে ভয় পেয়ে যায়, কাচুমাচু হয়ে দাঁড়ায়। আমির মুত্তালিবকে প্রশ্ন করল, পূর্ণা গতকাল বেরিয়ে যাওয়ার পর আবার বাড়িতে আসছিল? মুত্তালিব কোনো রকম দ্বিধা ছাড়া মিথ্যা বললেন, না, আহে নাই তো। পদ্মজা থমকায়। এতক্ষণ ভেবেছিল পূর্ণা বোধহয় আমিরের হাতে বন্দি আছে, কিন্তু পূর্ণা নাকি আসেই নাই। আমির বাইরে বেরিয়ে যায়। পদ্মজা মিনিটের পর মিনিট সেখানে দাঁড়িয়ে থাকে। পূর্ণার পরিয়ে দেওয়া কালো শাড়িটা এখনও তার গায়ে জড়িয়ে আছে। লতিফা ও রিনু পদ্মজার পিছনে এসে দাঁড়ায়। তখন গেইটের ভেতরে এসে প্রবেশ করে বিপর্যস্ত প্রান্ত। সে সঙ্গে নিয়ে এসেছে পদ্মজার জন্য মৃত্যুর সংবাদ। হেমলতার হাতে বানানো শীতল পাটির উপর শুয়ে আছে পূর্ণা, পা থেকে গলা অবধি চাদর দিয়ে ঢেকে রাখা। পদ্মজা মোড়ল বাড়িতে পা রাখতেই সবাই তার দিকে তাকালো। মানুষের ভিড় জমেছে। নোয়াপাড়ার গরিব ঘরের এক ছোট মেয়ে প্রতিদিন ভোরে রান্নার জন্য শুকনো পাতা কুড়ায়। বস্তা ভরে শুকনো পাতা নিয়ে বাড়ি ফেরে। সঙ্গে থাকে তার ছোট ভাই। দুজন মিলে নিত্যদিনের মতো আজও পাতা কুড়াতে বের হয়েছিল। তারা ছনের স্তূপ দেখে খুব অবাক হয়। রান্নার কাজে ছন খুব ভালো কাজ করে। তারা ছন সংগ্রহ করতে গিয়ে একটা ভারী বস্তা আবিষ্কার করে। বস্তার মুখ খুলে দুজনেই ভয় পেয়ে যায়, দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনা গ্রামে ছড়িয়ে দেয়। গ্রামের কয়েকজন পূর্ণাকে চিহ্নিত করে, তারপর নিয়ে আসে আটপাড়ায়। পূর্ণার লাশ মোড়ল বাড়িতে নিয়ে আসতে আসতে পুরো গ্রাম পূর্ণার মৃত্যুর খবর জেনে যায়। মোড়ল বাড়িতে কত রকম মানুষ উপস্থিত হয়েছে, তাও পদ্মজার কাছে চারপাশ জনমানবহীন লাগছে। তার চোখ শুষ্ক। প্রেমা বুক ফাটিয়ে কাঁদছে, কাঁদছে বাসন্তী উপ্রান্ত। তারা পারলে জোর করে পূর্ণাকে জাগিয়ে তোলে। পদ্মজা ধীর পায়ে পূর্ণার মাথার কাছে এসে বসে। পূর্ণার আঁচড় কাটা মুখটা জুড়ে গুচ্ছ গুচ্ছ মায়া। পদ্মজা এক হাতে ছুঁয়ে দেয় পূর্ণার মুখ, তারপর মৃদু স্বরে ডাকলো, পূর্ণা, পূর্ণা রে। পূর্ণা সাড়া দেয় না। সে এখন মৃত একটি লাশ মাত্র, যে কিছুক্ষণের মধ্যে মাটির নিচে সারা জীবনের জন্য চলে যাবে। পদ্মজা চোখ ঘুরিয়ে চারপাশ দেখল। তাকে কেমন যেন দেখাচ্ছে। পদ্মজা চারিদিকে তাকিয়েও কোনো মানুষ দেখতে পেল না, অথচ তার চারপাশে মানুষজনের মেলা বসেছে। পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল। পূর্ণার আঙ্গুলে চুল পেঁচানো। পদ্মজা সময় নিয়ে চুল থেকে পূর্ণার আঙ্গুল মুক্ত করল। অনেক লম্বা একটা চুল, মেয়ে মানুষের চুল। পূর্ণা মৃত্যুর পূর্বে কোনো মেয়ের চুল টেনে ধরেছিল তা স্পষ্ট। পদ্মজা পূর্ণার কপালে চুমু দিল, তারপর আবার আদরে স্বরে ডাকল, পূর্ণা, বোন আমার, তোর আপা ডাকছে, তোর পদ্মজা আপা। পূর্ণা আর সাড়া দিবে না, কোনো দিন দিবে না। তার দুরন্তপনা জীবনের জন্য থেমে গেছে। পদ্মজা বিশ্বাস করতে পারছে না। সে অস্থির হয়ে ওঠে, একটু দূরে সরে বসে। তার নিঃশ্বাস এলোমেলো এবং ভারী। বুকের ভেতর তোলপাড় বয়ে যাচ্ছে। তার মস্তিষ্কের স্নায়ু নিয়ন্ত্রণ হারাচ্ছে। সে হামাগুড়ি দিয়ে একটু দূরে সরে যায়, মাথায় হাত দিয়ে বসে, তারপর আর একটু দূরে সরে যায়। এভাবে যেতে যেতে অনেক দূরে চলে যায়। মানুষ তাকে হাঁ করে দেখছে।
কিছুক্ষণ দূরে বসে থেকে চট করে উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে পূর্ণার কাছে আসে। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে চারপাশ দেখল। কি অদ্ভুত, সে এখনও কাউকে দেখতে পাচ্ছে না, শুধু বাসন্তী, প্রেমা ও প্রান্তকে দেখছে, আর দেখছে ঘুমন্ত পূর্ণাকে। পদ্মজা পূর্ণার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার সুন্দর চাঁদ, আজ তোর বিয়ে। মৃদুল, মৃদুল ভাই কোথায়? সে কি আসেনি? পদ্মজা চারপাশে চোখ বুলিয়ে মৃদুলকে খুঁজল। যখন সে মৃদুলকে খুঁজতে লাগলো তখন তার চোখে পড়ল অনেক অনেক মানুষ এসেছে। এত মানুষ কখন এলো? মৃদুল কোথায়? পদ্মজা মৃদুলকে খুঁজতে উঠে দাঁড়ায়। মানুষের ভিড়ে ঢুকে সে মৃদুলকে খুঁজতে থাকে। আমির দূরে দাঁড়িয়ে আছে, তার বুক ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সে এলোমেলো হয়ে যাওয়া পদ্মজাকে দেখছে। পদ্মজা বুকের ভেতর যে সহ্য ক্ষমতা পুষে রেখেছিল আজ সেটা ধ্বংস হয়ে গেছে। এই মুহূর্তে পদ্মজা নিজের মধ্যে নেই, একটু কাঁদছে না। আমিরের ইচ্ছে হচ্ছে পদ্মজাকে বুকের সাথে জড়িয়ে রাখতে, যেন সে হাউমাউ করে কাঁদতে পারে। কিন্তু সেই ইচ্ছে প্রকাশের দুঃসাহস আমিরের নেই। সে এগিয়ে এসে পূর্ণার মুখের দিকে তাকালো। পূর্ণা খুন হয়েছে শুনে আমির রিদওয়ান, খলিল আর মজিদকে সন্দেহ করেছিল। কিন্তু আমিরের জানা মতে এরা এত বড় ভুল করবে না। তারা কখনো ঝোপঝাড়ে লাশ ফেলবে না, তারা নদীতে ভাসিয়ে দেয় যাতে প্রমাণ মুছে যায়। কিন্তু পূর্ণার শরীরে এখন অগণিত প্রমাণ পাওয়া যাবে। একজন কুখ্যাত অপরাধী হিসেবে আমি নিশ্চিত এমন বোকামি একমাত্র প্রথম খুন করা কেউই করবে, অথবা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে লাশ গুম করার সে বোকা। অলন্দপুরে তারা ছাড়া আর কে হতে পারে? বাসন্তীর হাতের নাড়াচাড়ায় পূর্ণার পায়ের চাদর সরে যায়। তার এক পায়ের নুপুর দেখে আমিরের গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সে রাগে হাত মুষ্টি বদ্ধ করে ফেলল। তার চোখের রং পাল্টে যায়, চোয়াল শক্ত হয়ে আসে। এবার সে নিশ্চিত এই কাজ কারা করেছে। আমির দ্রুত পায়ে সবার অগোচরে মোড়ল বাড়ি ছাড়ল। তার গন্তব্য আজিদের বাড়ি। মৃদুল, সে আজ বেজায় খুশি। ট্রলার নিয়ে এসেছে বউ নিতে, সাথে এসেছে মা বাবা সহ আত্মীয় স্বজন। গতকাল তার আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। জুলেখা প্রথম রাজি হননি। যখন দেখলেন মৃদুল সত্যি তাদের ছেড়ে চলে যাচ্ছে তখন তিনি হার মানলেন। বললেন তিনি এই বিয়েতে রাজি, তিনি ছেলের বিয়েতে থাকতে চান, আর কাছের কয়েকজনকে নিয়ে তারপর বউ আনতে যেতে চান। আত্মীয়দের নিয়ে তৈরি হতে হতে রাত হয়ে যায়। তারপর নিজেদের ট্রলার নিয়ে বেরিয়ে পড়ে বিয়ের উদ্দেশ্যে। জুলেখা এখনও গাল ফুলিয়ে বসে আছেন। তিনি মন থেকে এই বিয়েতে রাজি নন। মৃদুলের তাতে যায় আসে না, তার মা বাবা বিয়েতে থাকছে, এটাই অনেক। আটপাড়ার খালে এসে ট্রলার থামে। খাল থেকে পূর্ণাদের বাড়ি যেতে মিনিট 5 লাগে। উত্তেজনায় মৃদুলের বুক কাঁপছে, তার ঠোঁটে হাসি লেগে আছে, যে কোনো কথায় সে হাসছে। সে ট্রলার থেকে নামার সময় একটা কালো ব্যাগ হাতে তুলে নেয়। মৃদুলকে ব্যাগ নিতে দেখে তার এক ভাই বলল, আরে ব্যাটা, ব্যাগ আমার কাছে দে, তুই জামাই মানুষ। মৃদুল দিতে রাজি হলো না। এই ব্যাগে থাকা প্রতিটি জিনিস লাল, সে নিজে পূর্ণার জন্য পছন্দ করে কিনেছে। ব্যাগের সব কিছু দিয়ে আজ পূর্ণা সাজবে। সে নিজের হাতে এই ব্যাগ পূর্ণার হাতে দিতে চায়। মৃদুল নাছোড়বান্দা। তার ভাই তার সাথে তর্ক করে পারল না। মৃদুল খুশির জোয়ারে ভাসছে। সে সবার আগে আগে হেঁটে যায়। মিনিট 2 হাঁটার পর মোড়ল বাড়ির সামনে সে ভিড় দেখতে পায়। মৃদুল অবাক হলো। গ্রামবাসীকে দাওয়াত দেওয়া হলো নাকি? নিজে নিজে উত্তর খুঁজে নিল, দাওয়াতই হবে। পূর্ণা কত পাগল! মৃদুল হাসল, কিন্তু সেই হাসি মিলিয়ে গেল বাড়ির কাছাকাছি এসে। বাড়ি থেকে কান্নার স্বর ভেসে আসছে। জুলেখা বললেন, বাড়ির ভিতরে কান্নাকাটি হইতেছে না? মৃদুল চুপসে গেল। মনে মনে প্রশ্ন করল, পদ্মজা ভাবির সাথে আবার কিছু হলো নাকি? সে দৌড়ে বাড়ির ভেতর ঢুকে মানুষজনকে ঠেলে ঠুলে পূর্ণার লাশের সামনে এসে দাঁড়ায়। পূর্ণার লাশ দেখেই তার চোখ বন্ধ করে ফেলল। খুশিতে মাথা নষ্ট হয়ে গেল নাকি? চোখ কিসব দেখছে? মৃদুল আবার চোখ খুলল। পূর্ণাকে পা থেকে মাথা অবধি দেখল। পূর্ণার পায়ে এখনো আলতা লেগে আছে, কাদা মাখা লাল টুকটুকে দুটো পা। এই পায়ে হেঁটে দৌড়ে তার কাছে আসার কথা ছিল না, অথচ কেমন নিস্তেজ হয়ে শুয়ে আছে পূর্ণা। মৃদুল তার হাতের ব্যাগটা বুকের সাথে জড়িয়ে ধরে পূর্ণার মাথার কাছে চলে আসে। পূর্ণার মাথাটা নিজের কোলে নিয়ে চলচল চোখে সবার দিকে তাকায়।
বাসন্তী মৃদুলকে দেখে আরও জোরে জোরে কাঁদতে থাকলেন। ঘটনা বুঝতে মৃদুলের অনেক সময় লাগে। সে পূর্ণার গালে আলতো করে থাপ্পড় দিয়ে পূর্ণাকে ডাকল। ভালোবাসার মানুষের সাথে সংসার করার আশায়, পবিত্র মিলনের আকাঙ্ক্ষায় সে ছুটে এসেছে, কিন্তু সে মানুষটি নাকি মৃত। মৃদুল অবাক চোখে তার মা বাবার দিকে তাকায়। কেমন স্বপ্ন লাগছে সব। পুলিশ এসে ভিড় কমিয়ে দেয়, লাশের আশপাশ থেকে সবাইকে সরে যেতে বলে। মৃদুল বোকা বোকা চোখে পুলিশদের দিকে তাকায়। একজন পুলিশ তার বাহু ধরে সরে যেতে বললে মৃদুল পূর্ণাকে অনুরোধ করে বলল, পূর্ণা, এই পূর্ণা, ওঠো, আমার শেষ কথাটা রাখো, ওঠো তুমি, আমি তোমারে নিয়ে যাইতে আইছি। মৃদুল দ্রুত ব্যাগের চেইন খুলল। তার হাত কাঁপছে। এসব কি হলো? কেন হলো? পৃথিবীটা এরকম করে ভেঙে যাচ্ছে কেন? বুকের ভেতর কিসের এত শব্দ? সে ব্যাগ থেকে লাল টুকটুকে বেনারসি বের করলো। তারপর সেই বেনারসি পূর্ণার গায়ে জড়িয়ে দিয়ে পূর্ণাকে বলল, আমরা যে ঘরে সংসার পাতাম সেই ঘর আমি সাজাই আইছি পূর্ণা, সুন্দর কইরা সাজাই আইছি। পুলিশ তাড়া দিচ্ছে, কেউ ছোঁয়ার আগে লাশ তারা নিয়ে যাবে পরীক্ষার জন্য। খুন হওয়া লাশ ছোঁয়ার অনুমতি নেই, কিন্তু মৃদুল ঝাপটে ধরে রেখেছে পূর্ণাকে। পদ্মজা দূরে বসে আছে, হাঁটুতে থুতুনি ঠেকিয়ে মৃদুলকে দেখছে। তার ঠোঁটে হাসি লেগে আছে, যেন সত্যি মৃদুল বিয়ে করতে এসেছে আর বিয়ে হচ্ছে। মানুষগুলো একবার পদ্মজাকে দেখছে, আরেকবার মৃদুলকে। মৃদুলের বাবা মৃদুলকে বলে পূর্ণাকে ছেড়ে দিতে। মৃদুল আরও শক্ত করে ধরে। সে বিড়বিড় করছে, পূর্ণাকে কানে কানে কিছু বলছে। যখন দুজন লোক পূর্ণাকে টেনে তুলতে নিল, মৃদুল চিৎকার করে কেঁদে উঠল, পূর্ণা, আমার পূর্ণা, তুমি উঠো না কেন? আম্মা, আম্মা তুমি কই? আম্মা চুড়ি বাইর করো, আলতা বাইর করো, আরও কি কি আছে না সব বাইর করো আম্মা, পূর্ণারে সাজাইবা সবাই, আমি বিয়া করব আম্মা। আম্মা, আম্মা পূর্ণাকে উঠতে কও, আম্মা ওরে কারা মারছে। মৃদুলের পাগলামি দেখে ভরকে যান জুলেখা। এত বড় ছেলে কেমন হাউমাউ করে কাঁদছে। তিনি দৌড়ে মৃদুলের পাশে আসেন। মৃদুল জুলেখার দিকে তাকিয়ে বলল, আম্মা, মরা মানুষের বিয়ে করা যায় না? আমারে বিয়ে দেও আম্মা, তারপর একলগে কবর দেও, আমি ওরে ছাড়া কেমনে থাকুম আম্মা। মৃদুল পূর্ণাকে বেনারসি দিয়ে পেঁচিয়ে ফেলে। তাকে মানুষজন খামছে ধরেও আটকাতে পারছে না। সে পূর্ণাকে শাড়ি দিয়ে পেঁচিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে রাখে। তার দুই হাত টেনে ছোটাতে চেষ্টা করে সবাই, কিন্তু পারছে না। মৃদুল কিছুতেই পূর্ণাকে ছাড়বে না। আকাশের মালিক যেন নিজ দায়িত্বে মৃদুলের উপর শক্তির ভাণ্ডারের সব শক্তি ঢেলে দিয়েছেন। এভাবে চলতে থাকলে লাশ পচে যাবে, তদন্তও ঠিকঠাক হবে না। একজন পুলিশ হাতের লাঠি দিয়ে মৃদুলের পিঠে আঘাত করল। মৃদুল তাও তার কাজে অটল থাকে। সে হাউমাউ করে কাঁদছে, পূর্ণাকে চিৎকার করে ডাকছে। বুক ফেটে যাচ্ছে তার। সে পূর্ণার মাথায় চুমু দিয়ে পূর্ণাকে বলল, কবুল কবুল কবুল, আমি কবুল কইছি পূর্ণা, তুমি কও। সবাই শুনছে আমি কইছি, সবাই শুনছেন না? এখন তুমি কও। পূর্ণা, আমার এত বড় শাস্তি দিও না পূর্ণা, আমারেও সাথে নিয়ে যাও। মৃদুল মানুষজনের মুখের দিকে তাকিয়ে বলল, আমারেও সবাই কবর দেন, পূর্ণার লগে কবর দেন। দিবেন আপনারা? আমি কবুল কইছি না? অর্ধেক বিয়া তো হইয়া গেছে, হইছে না? মৃদুল কাঁদতে কাঁদতে হাসল। জুলেখা কান্না শুরু করেছেন। মৃদুলের এমন পাগলামি তিনি সহ্য করতে পারছেন না। ছেলেটা পাগল হয়ে গেল নাকি? তার কলিজার টুকরা এমন করে কাঁদছে কেন? কিসের অভাব তার? নিজের জীবনের বিনিময়ে হলেও তিনি মৃদুলকে সুখী দেখতে চান। তিনি মনে মনে চাইছেন অলৌকিক কিছু হোক, মেয়েটা জেগে উঠুক, মৃদুল হাসুক। মৃদুলের পিঠ ছিঁড়ে যাচ্ছে আঘাতে আঘাতে। তারা সবাই উন্মাদ এক প্রেমিককে আঘাত করছে, যেন পূর্ণাকে ছেড়ে দেয়। কিন্তু মৃদুল তো ছাড়বে না, সে কিছুতেই ছাড়বে না। মৃদুল পূর্ণার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই কালী, কালী কইছি তো, গুস্সা করো, গুস্সা করো আমার সাথে, গালি দেও আমারে। ও পূর্ণা, ও ভ্রমর, চাইয়া দেহ একবার, আসমানের পরি তুমি, সবচেয়ে সুন্দর মুখ তোমার, হাসো পূর্ণা, হাসো। বেশ অনেকক্ষণ ধস্তাধস্তির পর মৃদুলের থেকে পূর্ণাকে সরানো হয়। মৃদুল বন্দি পাখির মতো ছটফট করছে। সে পায়ে মাটি খুঁড়ছে, সবাইকে অনুরোধ করছে তাকে ছেড়ে দিতে। চিৎকার করার কারণে মৃদুলের গলার রগ ফুলে লাল হয়ে গেছে। মানুষের টানা হেঁচড়ায় তার পরনের পাঞ্জাবি ছিঁড়ে গেছে।
নিজের অজান্তে এক শ্যামকন্যার প্রেমে উন্মাদ হয়ে ত্যাগ করে সে সর্বসুখ, ত্যাগ করে সকল প্রকার চাওয়া পাওয়া স্বপ্ন আশা। এমনও কি হয়? আকস্মিক থাপ্পড়ে রিদওয়ানের ঠোঁট দুটি কেঁপে ওঠে প্রচণ্ড আক্রোশে। সে দাঁতে দাঁত চেপে খুব আড়াল করে। মজিদ হাওলাদার টেবিলে থাপ্পড় দিয়ে চাপা সরে বললেন, এমন বোকামি কি করে করলি? এখন কে বাঁচাবে? রিদওয়ান মাথা নত করে চুপচাপ দাঁড়িয়ে রইল। পূর্ণার খবরটা শোনার পর থেকে বেঁচে থাকা তার জন্য কষ্টকর হয়ে যায়। পূর্ণার শরীরে অগণিত প্রমাণ রয়েছে যা রিদওয়ানের জন্য বিপজ্জনক। মুত্তালিব যেখানে সেখানে ফেলে চলে আসবে জানলে সে দায়িত্ব দিত না। কিন্তু যা হওয়ার তো হয়ে গেছে। এখন তাকে একমাত্র মজিদ বাঁচাতে পারেন। খলিল মিয়ে যাওয়া গলায় বলল, ভাইজান, ও বুঝে নাই, না বুঝা কইরা ফেলছে। মজিদ চেয়ারে বসলেন, জগ থেকে ঢক ঢক করে পানি পান করলেন। যা করেছে করেছেই, কিন্তু শেষে কি বোকামিটা করলো? লাশ কেউ ঝুপে ফেলে আসে? রিদওয়ান মুখ খুলল, আমি মুত্তালিব কাকারে বলেছিলাম লাশটা আজমপুর হাওরে ফেলে আসতে। রিদওয়ানের কথা যেন আগুনে ঘি ডালল। মজিদ উঠে দাঁড়ান। রিদওয়ানের পিঠে এক নাগাড়ে কয়টা থাপ্পড় বসিয়ে খিটখিট করে বললেন, তুই চুপ থাক হারামজাদা। রিদওয়ানের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। মজিদ খলিলের দিকে তাকিয়ে বললেন, এখন এখানে বসে থাকবি নাকি আমার সাথে যাবি? খলিল চট করে উঠে দাঁড়ালেন। মজিদ মাথার টুপিটা ঠিক করে রিদওয়ানকে বললেন, তুইও আয় সাথে। রিদওয়ান পথ আটকে বলল, কাকা, একটা কথা বলি। আবার কি বলবি তুই? গতকাল রাতে ভাঙ্গা ফটকের বাইরে ইয়াকুব আলী আর তার ছেলেকে দেখছি। মজিদের চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। ইয়াকুব আলী শিক্ষিত মার্জিত একজন ব্যক্তি। তিনি ইসলামের আদর্শে চলাফেরা করেন, নিজের সর্বত্র বিলিয়ে দেন গরিব দুঃখীদের। কিন্তু মজিদকে টেক্কা দিয়ে মাতব্বরি পদটা ছিনিয়ে নিতে পারেননি। তবে তিনি ক্ষমতাবান ব্যক্তি। মজিদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা তার আছে। গত 4 বছর ধরে এই মহান ব্যক্তির মুখোমুখি মজিদকে হতে হচ্ছে। 4 বছর আগে ইয়াকুব আলী সৌদিতে ছিলেন। সৌদি থেকে এসেই সিদ্ধান্ত নিয়েছেন জনসেবা করবেন। এই লোক তার বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে মানে তো বিপজ্জনক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। মজিদ আন্দাজ করে নিলেন সেদিনের সমাবেশের ঘটনা থেকে ইয়াকুব আলীর কিছু সন্দেহ হয়েছে। তিনি রিদওয়ানের দিকে তাকিয়ে রাগী স্বরে বললেন, বিপদের জাল চারিদিকে, তার মধ্যে তুই আবার আরেক অঘটন ঘটালি। রিদওয়ান প্রবল আত্মবিশ্বাসের সাথে বলল, আপনি পূর্ণার ব্যাপারটা সামলান, আমি বাকিগুলো সামলে নেব। রিদওয়ানের উচ্চারিত প্রতিটি শব্দ মজিদের গায়ে আগুন ছড়িয়ে দিচ্ছে। তিনি কটাক্ষ করে বললেন, তুই আমার বাল করবি। অপমানে রিদওয়ানের মুখটা থমথমে হয়ে যায়। সে খলিলের দিকে তাকায়। খলিল চোখের দৃষ্টি ফিরিয়ে নেন। মজিদ রাগে ফুঁসছেন। তিনি মেঝেতে থুতু ফেলে বেরিয়ে পড়লেন। মজিদের সাথে খলিলও বেরিয়ে গেলেন। রিদওয়ান অনেকক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে। তারপর জগের পানি দিয়ে মুখ ধুয়ে বেরিয়ে পড়ল। রিনু আলোকঘর ছেড়ে দৌড়ে অন্দরমহলে চলে আসে। সে আলোকঘর ঝাড়ু দিতে গিয়েছিল। তারপরই মজিদ, খলিল ও রিদওয়ানের কথা শুনেছে। লতিফা পদ্মজার সাথে গিয়েছে। রিনু রান্নাঘরে এসে 4 গ্লাস পানি পান করল। তার বুক কাঁপছে। সে বাকহারা। পূর্ণাকে রিদওয়ান আর খলিল খুন করেছে এটা শুনে তার মাথা ভন ভন করছে।